রাত ৮টার মাঝে রিদান কাজীকে নিয়ে হাজির হয়। বসার ঘরে সারোয়ার রিদাকে পাশাপাশি বসানো হয়। এই মুহূর্তে রিদার অনেক লজ্জা পাচ্ছিল। একে তো আগে একটা কাহিনী করে পরবর্তীতে সেই ছেলেরই প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দিয়েছে সে। এটা তো যে সে কাহিনী নয়, পুরো লজ্জার কাহিনী একটা। হৃদয় সম্পূর্ণ সময়টাই লজ্জায় মাথা নামিয়ে রেখেছিল। তার কাণ্ড দেখে সারোয়ার মনে মনে খুব হাসে। তারপর পরিবারকে সাক্ষী রেখে হৃদা আর সারোয়ারের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বাড়িতে সদস্য হিসাবে হৃদান উপস্থিত ছিল, যাকে তাদের পরিবারেরই একজন সদস্য হিসাবে মনে করা হয়। ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। বিয়ে শেষে রিদানের সাথে ইরিনের চোখাচোখি হয়ে যায়। তখন হঠাৎ করে ইরিনের মাথায় আসে, ভাবির ভাই মানে তো তার বিয়াই হবে না? তাহলে কি তার ভাষ্য মতে রিদান নামক খারুস টিচারটাই তার বিয়াই হয়ে গেল? ইরিন তার পাছে দাঁড়ানো ইমনকে খোঁচা দিয়ে বলে, ওই ভাই, রিদান স্যার কি আমাদের বিয়াই হবে না এখন? তো এখন কি বেআইন হয়ে মজা করতে যাবি? আস্তাগফিরুল্লাহ, এই অসভ্য টিচারের সাথে আমি কথাই বলবো না। তাহলে এসব ফালতু চিন্তা না করে নিজের কথা ভাব। বিয়ে তো হয়েই গেল, এখন তুই কোথায় পালাবি? পালাবো কেন? আমি তো রিদা আপুর সাথেই মিটমাট করে ফেলেছি। আপু বলেছে ভাইয়াকে কিছুই সে জানাবে না। বাহ, এই কুটনিমিরও শেষ? তুই পাক্কা কুটনি ননদ হবি রে ইরিন না? ইমন না, তুই মায়ের খাবি এখন, খচ্চর পোলা। বিয়ে শেষ হতেই নওশীন বেগম সবার জন্য খাবারের ব্যবস্থা করেন। খাবার শেষে একটু রেস্ট করে সুরাইয়া বেগম বলে ওঠেন, নওশীন ভাইজান, আপনাদের যেতে হবে না এখন, বেশ রাত হয়ে গেল তো। এসব কি কথা? বিয়ে হয়ে এ, সারতে পারলো না, এখন চলে যাওয়ার কথা কোথা থেকে আসছে? না, সারোয়ার থাকুক আজকে, কিন্তু ইরিন ইমনকে নিয়ে চলে যাই আমি। যেহেতু সারোয়ারের ছুটি নেই, তাই আপনারা চাইলে এখনই রিদাকে তুলে নেওয়ার কথা বলবো না। পরে না হয় সারোয়ার ছুটি নিয়ে আসলে রিদার শ্বশুরবাড়িতে যাবে। সে ঠিক আছে, সারোয়ার থাকবে আজ। তোরাও তো হেগে যায় এখানে। না রে, এটা ঠিক হবে না। তাছাড়া থাকার একটা ব্যাপার আছে তো। আর আমরা মানুষের সংখ্যাও বেশি। নওশীন কবির সাহেব আর বাধা দেন না। আসলেই তো বাড়িতে থাকার মতো ব্যবস্থা নেই। আগে থেকে সব জানা থাকলে এই বাসার খালি একটা ফ্ল্যাট আছে, সেখানে না হয় ব্যবস্থা করা যেত। এখন তো সেটাও সম্ভব না। তবে কবির সাহেব রিদানকে বলে, রিদান বাবা, তুমি তাহলে ওদের একটু বাসায় পৌঁছে দিয়ে আসো, রাত তো কম হয়নি। ঠিক আছে খালু, আমি পৌঁছে দিব। রিদা তার রুমে একা বসে আছে। হুট করে কি থেকে কি হয়ে গেল, সে নাকি এখন বিবাহিত, তাও আবার মেজর সাহেবের স্ত্রী সে। সারোয়ার এখন বাহিরের রুমে আছে, তার শাশুড়ি চলে যাবে বলে একটু কথাবার্তা বলে নিচ্ছে। ইরিন ইমন তৈরি হয়ে মায়ের সাথে বসে আছে। চলে যাওয়ার আগে সুরাইয়া বেগম রিদার কাছে আসেন। ওনাকে দেখেই রিদা উঠে দাঁড়িয়ে মাথা নামিয়ে রাখে। উনি মুচকি হেসে হৃদার থুতনিতে হাত রেখে বলেন, ভালো থেকো মা, আমার সারোয়ারের একটু খেয়াল রেখো। তোমাকে বলে যাই, ছেলেটাকে তখন থেকে দেখছি ব্যথায় কাতরাচ্ছে। আমাকে বলেনি ব্যথা চেপে রেখেছে, কিন্তু আমি মা তো, বুঝি সব। একটা ব্যথার ঔষধ দিও, আর জ্বরটর আসলে একটু দেখো। হৃদা মাথা নামিয়ে নেয়। আচ্ছা আন্টি। আন্টি না, আম্মু বলো। তোমায় বলেছি আগের কথা ভুলে যাও। আমিও মনে রাখিনি, এখন থেকে বাকি জীবনটা ভালোভাবে চালিয়ে নিও। জি আম্মু। সুরাইয়া বেগম মুচকি হেসে চলে যান। তিনি চলে যেতেই তুবা রুমে বসে আসে। রিদার জন্য খাবার নিয়ে এসেছে সে। বিয়ের পর বাকি সবার সাথে সারোয়ার খেয়ে উঠেছিল, তবে রিদা খায়নি তখন। সবার মাঝে সারোয়ার কিছুই বলেনি। এখন তুবা খাবার নিয়ে এসে বলে, ধর, তাড়াতাড়ি খেয়ে নে, দুলাভাই চলে আসবে এক্ষুনি। ওনাকে পাশের রুমে পাঠিয়ে দে। তুই আর আমি একসাথে থাকবো। অনেকদিন ধরে মারামারি করি নাই রে রিদা। চল, আজকে তোকে একটু মেরে নেই। বেয়াদব মেয়ে, তোর বড় বোন না আমি? সর যা। এখন তো পাঠিয়ে দিবি, জামাই পেয়েছিস যে। তুবা তুবা মুখ ভেঙচি দিয়ে চলে যেতে নেয়।
তখনই হৃদা পিছু ডেকে একটা জিনিস দিয়ে যেতে বলে। কিছুক্ষণের মাঝে তুবা এনে দিয়ে মুচকি হেসে বলে, অল দ্য বেস্ট আপু, মায়ের খাবি বিয়াদব, এখন যা এখান থেকে। তুবা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তুবা চলে যেতেই হৃদা কোনো রকমে একটু খাবার খায়, তারপর প্রচন্ড খিদে পেয়েছিল তার। তখন সদ্য বিবাহিত বলে সবার সামনে খেতেও লজ্জা পাচ্ছিল। সারোয়ার একবার তাকে হাত ধরে আটকানোর চেষ্টা করছিল। হৃদা না থেমে চলে এসেছে। খাবার খেয়ে সে একটু বসতেই খট করে দরজা খোলার শব্দ পাওয়া যায়। অনুমতি দেওয়ার আগেই রুমে সারোয়ার প্রবেশ করে, তারপর দরজাটা আটকে হৃদার কাছে আসে। হৃদা একটু ভুরু কুঁচকে বলে, সোজা এসে রুমে ঢুকে পড়লেন যে? অনুমতি দিয়েছি আমি? অনুমতি ছাড়া আপনার মনের মাঝে ঢুকে বসে আছি, আর এটা তো সামান্য রুম মাত্র। বিয়ে করতে না করতেই অধিকার ফলানো শুরু করে দিয়েছেন। আপনি কি করেছেন? বিয়ে হলো, ঘন্টা পেরোতে পারলো না, এখনই ঝগড়া করতে চাচ্ছেন? এটা আমার বউগত অধিকার, তবে আমারও স্বামীগত অধিকার। হৃদা হঠাৎই একটা ঔষধ খুলে পানি সহ সারোয়ারের হাতে ধরিয়ে দেয়। তখনই তোবাকে দিয়ে ঔষধ আনিয়ে রেখেছে। সারোয়ার ঔষধ দেখে প্রথমে অনেক অবাক হয়, পরে মুচকি হেসে ঔষধটা খেয়ে বলে, তোমায় যতটা বাচ্চা ভেবেছিলাম ততটাও তুমি বাচ্চা নও। হৃদা পানির গ্লাস রেখে বলে, আমাকে বাচ্চা মনে করলে বিয়ে করেছেন কেন? বউ হিসাবে বড় করার জন্য। সারোয়ার আচমকা হৃদাকে টেনে নিজের কোলে বসায়। হৃদা চমকে ওঠে, শক্ত হয়ে বসে, কোনো নড়াচড়া করতে পারছে না। সারোয়ার মুচকি হেসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, বি সফট হৃদা, জড়িয়ে ধরে শান্তি পাচ্ছি না তো। আপনি অধিকার, বউ, এটা আমার স্বামীগত অধিকার। হৃদা লজ্জায় কথা বলতে পারছে না। সারোয়ারের কাছ থেকে সরে যেতে নিলে সে ছাড়ছে না। হৃদা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনার হাতে তো ব্যথা, ছেড়ে দিন আমায়, নয়তো আরো ব্যথা পাবেন। ঔষধ দিলে তো কমে যাবে, তবুও। আর ইউ কনসার্ন ফর মি? হৃদা কপট রাগী ভঙ্গিতে বলল, না, একদমই না। সারোয়ার হেসে ফেলে। হৃদাকে পাশে বসিয়ে মুখোমুখি বসে বলে, ওকে, চলুন আজ আমরা দুজনে মনের কথা প্রকাশ করি। আপনি বলুন, আমাকে নিয়ে আপনার কি কি ভাবনা রয়েছে? হৃদা একটু পিছিয়ে বসতে নিলে সারোয়ার আটকে নেয়। তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, এখানে বসে বলুন, দূরে যাবেন না। সত্যি সত্যি বলে রাগ করবেন না তো? উম না, করব না। আপনি বলুন। আগে আপনি বলা বাদ দিন, অকওয়ার্ড লাগছে। ও, হাই সি, ইউ ওয়ানা ফিল মি অ্যাজ ইয়োর হাজবেন্ড। ওকে, আচ্ছা বলো, আমি শুনছি। হৃদা লজ্জা পেয়ে গাল ফুলিয়ে বলে, আপনি মোটেও ভালো মানুষ নন মেজর সাহেব। আচ্ছা, তারপর? আবার খারাপও নন, একটু গম্ভীর আবার গম্ভীর না, রাগী আবার রাগী না, কেমন যেন আপনি। আমি বুঝলাম না কি দেখে আপনি আমার মনে ধরলো। সারোয়ার হেসে বলে, অনেক কমপ্লিকেটেড আমি। হৃদা, আমি এক একজনের কাছে এক এক রূপ প্রকাশ করি। যেহেতু আমাদের পরিচিত হওয়ার সময়টা খুবই কম, আর আশা করি ধীরে ধীরে আমাকে চিনতে পারবেন আপনি। সেই পর্যন্ত সুযোগ আমি আপনাকে দিব, ভয় পাবেন না। আপন আমায় কেমন মনে করেন আপনি? হুম, আপনাকে প্রথম ওভার স্মার্ট মনে হয়েছিল, পরে বুঝলাম নিতান্তই বোকা একটা মেয়ে আপনি। এত বড় হয়েও বড়দের মতো কোনো জ্ঞান বুদ্ধি আপনার মাঝে নেই। সত্যি বলতে, আপনার মাঝে সংসারী হওয়ার কোনো লক্ষণও নেই। আমায় বিয়ে করেছেন কেন? সেই তো আমার কথা সত্যিই হলো। আপনি প্রতিশোধ নিচ্ছেন, বিয়ে করে ফেলে চলে যাবেন, কথায় কথায় বলবেন আমি আপনার বউ হওয়ার যোগ্য না। এসবের জন্য বিয়ে করেছেন না? হৃদা সারোয়ারের হাতের মুঠোটা থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়, তারপর মন খারাপ করে উঠে বারান্দায় চলে যায়। সারোয়ার মুচকি হেসে হৃদার পেছনে দাঁড়িয়ে বলে, আমাকে যখন বললে তখন কি আমি রাগ করেছি? তখন তুমি এখন তুমি তাহলে কেন রাগ করছো? আমার তো মনের ভাবটাই প্রকাশ করেছি, তাই না? কথা বলবেন না আমার সাথে। আমার ভুল হয়েছে আপনাকে বিয়ে করে। আপনার এই রূপটা আরো ঘন্টাখানেক আগে প্রকাশ করলেন না কেন? এখন বাকি জীবন
আমি পার করব কিভাবে? আমাকে ভালোবেসে পার করবে? তোমাকে আমি গড়ে নিব, নিজের মনের মতো করে তৈরি করে নেব। এই বর্তমান আমিটাকে আপনার পছন্দ না। আমি যদি চেঞ্জ না হই, এই আমাকে নিয়ে সংসার করতে পারবেন না? তুমি বড্ড বোকা মেয়ে, মিসেস হৃদা সিদ্দিক। এই তুমিটাকে ভালোবেসেই তো নিজের করে নিলাম। তারপরও তুমি কিসের সন্দেহ করো মেয়ে? হঠাৎ হৃদার কি যেন হলো। সে ঠোঁট উল্টে সারোয়ারকে জড়িয়ে ধরল। ঠিক সেই সময়ই কারেন্ট চলে যায়। বাহিরের আকাশে মেঘ জমেছে। বাহিরের শীতল বাতাস ঘরময় জুড়ে বেড়াচ্ছে। সেই সুন্দর মুহূর্তের মাঝে সারোয়ার হৃদা তাদের সুখময় মুহূর্ত তৈরি করে নিয়েছে। সারোয়ার পরম আবেশে তার পছন্দনীয় হালাল প্রেমিকাকে বুকে জড়িয়ে রেখেছে। কিছুক্ষণের মাঝে সারোয়ার বুঝতে পারে হৃদা নিজের কান্না লুকাতে তাকে জড়িয়ে ধরেছে। তার বুকের যে পাশে হৃদার মুখে ঠাঁই পেয়েছে সেই দিকটা হৃদার চোখের পানিতে ভিজে গিয়েছে। সারোয়ার হৃদার দুই গাল হাতের আজলায় নিয়ে চোখ মুছে দেয়, তারপর বলে, হেই পাগলি মেয়ে, কান্না করছো কেন? আমার ভাগ্যের ওপরে করুণা হচ্ছে আমার। কাল থেকেই আমার পরীক্ষা শুরু হবে। আপনাকে হালালভাবে পেয়েও কাছে না পাওয়ার তৃষ্ণার হাহাকার করতে হবে। সর্বদা আপনার জন্য টেনশন করে করে থাকতে হবে আমায়। আপনি বলুন, আমার দ্বারা সম্ভব এইসব? সারোয়ার তার দিক থেকে চোখের ওপরে তাকিয়ে বলল, পারতে হবে আপনাকে। আপনি তো যে সে কাউকে বিয়ে করেননি, করেছেনই এমন একজনকে যে দেশের জন্য নিজেকে উৎসর্গ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। এমন একজনের স্ত্রী হিসাবে আপনাকে প্রচুর ধৈর্যবান হতে হবে হৃদা। অনাকাঙ্ক্ষিত খবর শোনার মতো শক্ত হতে হবে আপনাকে। এই সব আপনাকে পারতেই হবে, কারণ আপনি একজন গর্বিত সেনা সদস্যের ওয়াইফ। সারোয়ারের কথা শেষ হতেই হৃদা ডুকরে কেঁদে ওঠে। সারোয়ারের শার্টের বুকের কাছটায় খামচে ধরে কান্না করে বলে, আপনি আমায় মোটেও সময় দেননি, আমাকে একটু ভাববারও সময় দেননি। আমি আমি পারবো না এসব। এটাই বুঝি আপনার শাস্তির অভিনব পদ্ধতি? ভালোবাসার মোহে পড়ে গেলাম আমি। আপনাকেও ছাড়তে পারবো না, আবার ছেড়েও থাকতে পারবো না। কি করব এখন আমি? সারোয়ার উত্তর না দিয়ে হৃদাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। হৃদা সেই বুকের কান্না করতে বা হাসিয়ে দেয়। ততক্ষণে প্রকৃতিও প্রকৃতিতেও বৃষ্টির ধারা নেমে আসে। বৃষ্টির ফোঁটা টুপটাপ করে বারান্দার গ্রিলে সুর তুলে যায়। হয়তো প্রকৃতিও হৃদার মতো মনের ভার হালকা করার প্রয়াস চালাচ্ছে। সারোয়ার ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মৃদু কণ্ঠে বলে, আমি তোমায় সময় দিতে চেয়েছিলাম হৃদা, কিন্তু সময় আমার পক্ষে ছিল না। নয়তো এত তাড়াতাড়ি এইভাবে বিয়ে করতাম না। সময় নিয়ে এসে বিয়ে করে অনেকটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারতাম তোমার সাথে। রাগ করো না সোনা, আমায় একটু দুর্বল হতে দিন। এইসব আদুরে কথা পরে বলবেন। আমি আজকে কান্না করব একটু। সারোয়ার হেসে বলে, আচ্ছা করো কান্না। আর হ্যাঁ, তোমায় সবসময় শক্ত হতে হবে না। আমার সামনে যত ইচ্ছা দুর্বল হবে তুমি, বাকিদের সামনে তোমায় শক্ত থাকতে হবে। হৃদয় একটু থেমে বলল, আপনি একবার তুমি, আবার আপনি করে কথা বলছেন কেন? ভালো শোনাচ্ছে না। আসলে অভ্যাস হয়ে গেছে তো, চেঞ্জ হতে একটু সময় লাগবে। সারোয়ার হৃদয়ের মুখটা উঁচু করে কপালে ঠোঁট ছোঁয়, তারপর বলে, চলো রুমে যাই, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমার অনেক ঠান্ডা লাগছে। হৃদয়ের এতক্ষণে খেয়াল হয় তার শাশুড়ির কথা। তিনি তো সারোয়ারের জ্বর আসার কথা বলেছিল। হৃদা দ্রুত সারোয়ারকে টেনে রুমে আনে। তারপর কপাল ছুঁয়ে দেখে শরীরটা হালকা গরম হয়ে আছে। হায় আল্লাহ, আপনার তো জ্বর আসছে বোধহয়। কি করি এখন আমি? আপনি শুয়ে পড়ুন, জলপট্টি দিব নয়তো? সারোয়ার তাকে টেনে এনে বিছানায় বসায়। তুমি বসো, কিছুই করতে হবে না। ব্যথা থেকেই একটু শরীর গরম আছে, কিচ্ছু হবে না। সারোয়ারের পরনে তখন শার্ট খুলে পাশে রাখে। শার্টের নিচে একটা গেঞ্জি পরা ছিল তার। শার্টটা খুলতে হৃদা সারোয়ারের আঘাতটা খেয়াল করে। সেখানটায় হাত ছোঁয়াতেই সারোয়ার একটু কেঁপে ওঠে। হৃদা দেখে ব্যান্ডেজটা ভিজে গেছে। তার খুব খারাপ লাগে।
তার জন্যই তো এমনটা হলো। আপনি বসুন, আমি এখনই আসছি। সারোয়ারকে বসিয়ে রেখে রিতা তাড়াতাড়ি করে রুমের বাহিরে যায়। সারোয়ার তখন বিছানায় শুয়ে পড়ে। রিতা দ্রুত গিয়ে মা বাবার রুম থেকে ব্যান্ডেজ আর অন্যান্য সরঞ্জাম নিয়ে আসে। রিতাকে টেনশনে দেখে তার বাবা মাও সাথে আসে। এসে সারোয়ারকে অসুস্থ অবস্থায় দেখে তারাও চিন্তায় পড়ে যায়। রিতার জন্য এইসব জিনিস একদম নতুন। আগে কখনো সে এমন পরিস্থিতিতে পড়েনি। তাই কবির সাহেব নিজে গিয়ে সারোয়ারের ব্যান্ডেজটা চেঞ্জ করে দেন। ততক্ষণে সারোয়ারের জ্বর এসে পড়েছে। নওশীন বেগম ঔষধ এনে রিতাকে বলে খাইয়ে দিতে, তারপর জলপট্টি দেওয়ার কথা বলে তারা চলে যান। বিয়ের রাতেই এমন অবস্থা হওয়ায় সারোয়ারের বেশ সংকোচ হচ্ছিল। তারা চলে যেতেই রিদাকে বলে দরজাটা আটকে দিতে। রিদা দরজাটা আটকে কাছে আসতেই সারোয়ার তাকেও বিছানায় শুইয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে বলে, একটুও বুদ্ধি নেই তোমার? আমাকে লজ্জায় ফেলে দিলে তুমি। ওনারা কি ভাববে এখন? চুপ করুন আপনি, ছাড়ুন আমায়। একটু মাথায় পানি দিতে হবে আপনার। থাক ম্যাডাম, এত কষ্ট করতে হবে না আপনাকে। আপনি আমার সাথে থাকুন একটু, এতেই চলবে। কিন্তু আপনার কষ্ট হচ্ছে তো? এইসব কিছুই না, ঔষধ দিয়েছ তো, জ্বর নেমে যাবে। আমাকে একটু ঘুমাতে দাও এখন। কথাটা শেষ করে সারোয়ার তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সাথে সাথে রিদার শরীরে শিহরণ বয়ে যায়। অতি কষ্টে নিজেকে সামলাতে থাকে। বিড়বিড় করে বলে, উনি অসুস্থ বলেই এমন করছেন। সুস্থ থাকলে নিশ্চয় এমন করতেন না। সারোয়ার যেন তার বিড়বিড় করে বলা কথা শুনে ফেলে। সাথে সাথেই সে বলে ওঠে, সুস্থ থাকলে এমনটাই করতাম। এই আমিটার সাথে তোমায় অভ্যস্ত হয়ে যেতে হবে রিদা। তোমার সামনে এটাই হবে আমার আসল রূপ।